নমস্কার। আজকে হয়তো আপনাদের সঙ্গে যখন আমি এই কথাগুলো বলবো আপনাদের বুঝতে অনেকটাই সমস্যা হবে। তার কারণ আমার গলা ঠিক নেই। আমার প্রশ্ন তাদের কাছে যারা সাংবাদিকদের আক্রান্ত করেন, যারা সাংবাদিকদের আক্রমণ করেন। আমার প্রশ্ন, কেন বারবার আক্রান্ত হব আমরা? কেন আমাদের আক্রমণের শিকার হতে হবে? আমরা গণতন্ত্রের জন্য কথা বলি, গণতন্ত্র রক্ষার জন্য কথা বলি। আপনাদের যারা আক্রমণ করছেন, যারা আক্রমণ ঘটাতে চান, আমাদের খবরের সঙ্গে, আমাদের কাজের সঙ্গে আপনাদের দ্বিমত থাকতে পারে। আমরা আরো একবার বিনম্র শ্রদ্ধার সঙ্গে এই কথাগুলো বলছি। মানুষে মানুষে দ্বিমত থাকতে পারে, খবরে দ্বিমত থাকতে পারে, ব্যবহারে দ্বিমত থাকতে পারে। আপনার যদি কথার বলার হয়, আমাদের যেমন খবর প্রকাশের অধিকার রয়েছে, আপনি ভুলে যাবেন না আপনারও অধিকার রয়েছে সে খবরের প্রতিবাদ জানিয়ে, সে খবরের সত্যতা জানতে আপনি মহামান্য আদালতের কাছে আবেদন করতে পারেন। যদি কোনো খবরে আপনাদের আপত্তি হয়, আপনারা বিনম্র চিত্তে, আপনাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আদালতের দ্বারস্থ হতেই পারেন। কিন্তু আক্রমণ করে, আক্রমণ হানিয়ে, আপনারা কি মনে করেন যে আমার গলা আপনারা ভেঙে দিয়ে, গলা টিপে আপনারা আমাকে দমন করতে পারবেন? সহজে পারবেন না। আপনাদেরকে আমি বারবার বলছি, পারবেন না। এই শরীর নিয়েই সংবাদ পরিবেশন করে যাব। যারা মনে করেন আক্রমণ প্রতি আক্রমণ করে অন্তত আমার কণ্ঠস্বর রোধ করবেন, ভুল ভাবছেন, ভুল ভাবছেন আপনারা। সংবাদ মাধ্যমে যখন আমি কাজ শুরু করেছি, যেদিন থেকে শুরু করেছি, সংবাদ মাধ্যমকে যেদিন থেকে বুঝতে শুরু করেছি, আমি সেটা ভেবেই শুরু করেছি আক্রমণের শিকার হতে হবে আমাদের। আমরা জানি খবরে দ্বিমত থাকলে হয়তো আক্রমণ করবেন, কিন্তু আমার মনে হয় না গতকালকের ঘটনাটি অন্তত কোনো খবরে দ্বিমত থাকার জন্য হয়েছে, বা হতেও পারে। কারণ যে ঘটনাটির সঙ্গে কোনোভাবেই আমরা নিজেদের কল্পনা করতে পারছিলাম না, আমরা যখন সে ঘটনাস্থলে যাই, সে ঘটনা যখন আমাদের সঙ্গে ঘটছিল, আমরা প্রত্যেকে, আমি, আমাদের সহকর্মী মিহিরদা বলুন, প্রণবশীল বলুন, ভিকি দানুকা বলুন, বিজয় সিংহ রায় বলুন, কিংবা সৌরভ মোদক বলুন, আমরা কেউ যখন আমাদের সঙ্গে ঘটনাগুলো ঘটছিল, অন্তত এই ঘটনাটা আমরা কল্পনা করতে পারিনি যে কি হচ্ছিল আমাদের সঙ্গে, কেন হচ্ছিল। যখন আমাকে সেখান থেকে ধাক্কা দিতে দিতে পাশে নিয়ে যাওয়া হলো, আমি তখন রীতিমতো এটাই ভাবছিলাম যে ঘটনাটা কেন ঘটছে আমাদের সঙ্গে, কি কারণ। এই যে গাড়িটা এলো, যে সাদা রঙের গাড়িটি রাতের আগরতলায় দ্রুত গতিতে ছুটছিল এবং আচমকায় আমাদের সামনে চলে আসলো, বিনা কারণে দুজন মদ্যপ লোক এবং তাদের ফোনে গোটা 10 ছেলে একসঙ্গে আমাদের ঘিরে ধরল। আমরা তখন তাদের কাছে বারংবার চেঁচিয়ে চেঁচিয়ে জানতে চাইছিলাম কি কারণে আমাদের আপনারা আটকালেন, আমাদের কারণটা কি বলুন।
আপনারা কে সেটা বলুন, কেন আমাদের আটকাচ্ছেন সেটা বলুন। আমরা অনুরোধ করছিলাম। যখন আমরা অনুরোধ করছিলাম তখন আমাকে ব্যক্তিগতভাবে আমাকে ঘাড় ধাক্কা, গলায় টিপে ধরা হচ্ছিল। যখন আমার গলা টিপে ধরা হলো তখন আমার মনে হচ্ছিল যে আমার গলা নয়, গণতন্ত্রের কণ্ঠস্বরে চিপে ধরার চেষ্টা করছিলেন তারা। আমি জানি না এই অনুষ্ঠানটি যখন আমরা করছি এই রাজ্যের অনেকেই খবর পেয়েছেন, আপনারা অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমি কেমন আছি জানার চেষ্টা করেছেন, বা আমাদের সঙ্গে যারা সাংবাদিকরা ছিলেন তারা কেমন আছেন জানার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন। আমরা হয়তো সেদিন গতকাল রাতে চেষ্টা করা হয়েছিল প্রাণে মারার, চেষ্টা করা হয়েছিল রাজ্যের বুকে আরো একটি সাংবাদিক হত্যার ইতিহাস রচনা করার। কিন্তু আমি ধন্যবাদ জানাই, আমি কুর্নিশ জানাই রাজ্য পুলিশকে, অবশ্যই কুর্নিশ জানাই। একটি ছেলে যে রাস্তা দিয়ে যাচ্ছিল সে সেখানে দাঁড়ায়, সে আমাদের চিনতে পারে, সে মদ্যপ যুবকদের বলছিল যে তোরা কাকে মারছিস, অবশ্যই সে তাদের বন্ধু। সে তারা চিনতে পেরে সে তখন তাদেরকে বোঝায়, কারণ সেই মদ্যপ যুবকগুলো, উচ্ছৃঙ্খল যুবকগুলো, তারা তাদের সমস্ত চিন্তা ভাবনার উপরে ছিল। তারা কি করছিল তারা ভাবতেও পারছিল না। তারা আরো একটা হত্যা লীলার রচনার স্ক্রিপ্ট তৈরি করছিল। আমি রাজ্য পুলিশকে কুর্নিশ জানাই, অবশ্যই কুর্নিশ জানাই পূর্ব থানার যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন রানা চ্যাটার্জি, ওনাকে। আমরা আমাদের সহকর্মীরা যখন তারা মারছিলেন সঙ্গে সঙ্গে রানাবাবুর সঙ্গে তারা যোগাযোগ করেন। রানাবাবু তৎক্ষণাৎ আমাদের যে অভিযোগ ছিল সেই অভিযোগে সাড়া দিয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠায়। দুর্ভাগ্যবশত সেখান থেকে একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছিল, কিন্তু আমরা একজনকে আটকাতে পারি। সেই একজনকে আমরা পুলিশের হাতে তুলে দিই। আমরা বিচার চাই পুলিশের কাছে। আমরা পুলিশের কাছে করজোড়ে নিবেদন করেছিলাম যে কেন এই আক্রমণ, আমাদের দোষটা কোথায়। আমরা তো একটি খবর সংবাদ সংগ্রহ করতে যাচ্ছিলাম, আমাদের কাছে খবর এসেছিল যে হয়তো বা কিছু একটা ওই জায়গাগুলোতে হচ্ছে, আমরা সেদিকে যাচ্ছিলাম খবরের সন্ধানে। আমরা নিজেদের পেশাগত দায়িত্ব পালন করতে যাচ্ছিলাম, কিন্তু এই ঘটনাটা কেন ঘটলো বিশ্বাস করুন আমি এখনো পর্যন্ত নিজের বুঝতে পারিনি। হয়তো বুঝতে পারলে আপনাদের বলতাম যে কারণে ঘটনাটা ঘটলো, এ কারণে এই যুবকগুলো আমাদের আক্রমণ করলো, তাদের কি রেশ আমাদের প্রতি, তারা কেন আক্রমণ করলো আমাদের, এখনো আমি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম। ধন্যবাদ জানাই অবশ্যই অনুষ্ঠানের শুরুতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। আমরা আক্রান্ত হয়েছি খবর যখন মুখ্যমন্ত্রী মহোদয় শুনলেন, তিনি নিজে সরাসরি পুলিশকে নির্দেশ দিলেন, কড়া বার্তা দিলেন, অভিযুক্তরা যে কেউই হোক, যে কোনো দলের হোক, তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করা হোক, তাদের বিরুদ্ধে আইনানুগ কড়া ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা ধন্যবাদ জানাই যে এত দ্রুততার সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের কথা শুনেছেন, আপনি আমাদের ব্যথা বুঝেছেন, আপনি সঙ্গে সঙ্গে তাদেরকে আটক করেছেন। আমি ধন্যবাদ জানাই, আমি ধন্যবাদ অবশ্যই, সেখানে আমরা কৃতজ্ঞ আপনার কাছে, কিন্তু আরো বেশি কৃতজ্ঞ হব যদি এই গোটা ঘটনার সুবিচার হয়। যেভাবে আমার গলা নয় গণতন্ত্রের গলা টিপে ধরা হয়েছিল, এই জঘন্যতম কাজের সুবিচার যদি আমরা পাই, যেদিনই পাব, আমাদের বিশ্বাস, পূর্ণ বিশ্বাস রয়েছে মহামান্য আদালতের প্রতি। আদালতের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে, আদালত আমাদেরকে সুবিচার পাইয়ে দেবে। শুধু আমার নয়, আমার সঙ্গে বাকি যে 5 জন সাংবাদিক বন্ধু রয়েছেন যারা এই ঘটনার সম্মুখীন হয়েছেন, তাদের সঙ্গে ঘটে যাওয়ার সমস্ত কিছুর সুবিচার আমরা পাবো, এই আশাটুকু আমরা রাখি। আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই রাজ্য পুলিশ
মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পর আমাদের অভিযোগ পাওয়ার পর 3 জনকে আটক করেছে। তারা 3 জন কারা? নাম অবশ্যই আমি বলবো, কারণ তাদের মধ্যে একজনকে আমি ঘটনাস্থলে দেখেছিলাম, জানতে পেরেছিলাম তাদের সম্পর্কে, আমি চিনে গেছিলাম তাকে। এটা আমার ভাগ্য যে আমি তাকে চিনতে পেরেছিলাম। কারণ যখন আমাকে মারা হচ্ছিল, একসঙ্গে 4-5 জন মিলে আমাকে চেপে ধরেছিল। আমার মনে হয়েছিল আমার পেছনে, পিঠে, আমার মেরুদণ্ডে কেউ একজন ঘুষি মারছে। আমার মেরুদণ্ড ভাঙার চেষ্টা করছিলেন। ভাঙতে পারবেন না, এত সহজে মেরুদণ্ড ভাঙবে না, এত সহজে আমার মেরুদণ্ড ভাঙবে না। প্রাণে মারতে পারলে তবেই এই কণ্ঠস্বর রোধ হবে। যতদিন এই কণ্ঠে আওয়াজ থাকবে, মানুষের জন্য কথা বলে যাব, খবর প্রকাশ করে যাব, খবর দেখিয়ে যাব। তাতে এক মুহূর্ত আমরা নিজেদেরকে বঞ্চিত রাখবো না। আমরা মানুষকে বঞ্চিত করব না। আমরা দল মত নির্বিশেষে সকলের জন্য, সকলের সমস্ত কিছু আমরা প্রচার করি। এটাই কি আমাদের ভুল? এটাই কি তাদের সহ্য হয়নি? তাই কি 4-5 জন চেপে ধরে আমার মেরুদণ্ডে আঘাত করেছিলেন, যাতে আমার মেরুদণ্ড ভেঙে যায়, যাতে আমি সোজা হয়ে শিরদাঁড়া সোজা রাখতে না পারি? ভুল ভাবছেন, ভুল ভাবছেন। শিরদাঁড়া এত সহজে ভাঙতে পারবেন না, এত সহজে আমার শিরদাঁড়া, অন্তত আপনি কথা দিচ্ছি আমার আপামর দর্শকদের, আমার সমস্ত দর্শকদের আমি কথা দিচ্ছি স্টুডিও থেকে, আমার শিরদাঁড়া এত সহজে ভাঙবে না। যদি আমার কাছে তথ্য প্রমাণ থাকে, আমি অবশ্যই খবর প্রকাশ করব। আমি আবারও বলছি, আমি কোনোদিন কোনো তথ্য প্রমাণ ছাড়া খবর প্রকাশ করি না। আমার হাতে সঠিক তথ্য প্রমাণ আসলে আমি 2-3 বার তার বিচার করি, নিজে সেটাকে জানার চেষ্টা করি, তারপর খবরটাকে প্রকাশ করি। আমি হুজুকে কোনো খবর প্রকাশ করি না। তথ্য প্রমাণ নিয়ে খবর প্রকাশ করাই আমার দায়িত্ব বলে মনে করি। আজ কেন এই আক্রমণ বলুন তো? যখন 4 জন মিলে আমাকে চেপে ধরলো, আমার মনে হচ্ছিল গণতন্ত্রের কণ্ঠরোধের, গণতন্ত্র হত্যার চরম সীমায় তারা, এই যুবকগুলো পৌঁছে গেছিল। তারা বলছিলেন অকাট্য ভাষায়, তারা অকথ্য ভাষায় তারা বলছিলেন যে কোন মিডিয়া তোরা, কিসের মিডিয়া, মিডিয়াগিরি ছুটিয়ে দেব। আপনারা পারেন। আমরা মিডিয়া, আমাদের কাছে এই কলমটুকু হচ্ছে আমাদের জোর। এই কলমের জোর হচ্ছে আমাদের সবচাইতে বেশি। আমাদের অস্ত্রের জোর নেই, আমাদের বাহুবল নেই, আমাদের শুধুমাত্র এই কলমটার জোর, আমাদের শুধুমাত্র এই শব্দবন্ধের জোর, আমাদের মুখের জোর, কথার জোর, আমাদের কণ্ঠস্বরের জোর। তাই হয়তো এই কলমটাকে ভাঙার চেষ্টা করেছিলেন, তাই হয়তো মেরুদণ্ডটা ভাঙার চেষ্টা করেছিলেন, তাই হয়তো গলা চিপে ধরে আমার কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করেছিলেন। পারলেন না। এই ভাঙা কণ্ঠস্বরে আমি কথা বলবো। যতদিন ভাঙা কণ্ঠস্বর থাকবে, আমি কথা বলে যাব। আমি ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আরো একবার, যাকে আমি চিনতে পেরেছিলাম, যে আমার উপর হামলা করেছিল, যে আকাশ বণিক, তাকে গ্রেপ্তার করার জন্য, যে বারবার বলছিল যে কোন মিডিয়া, কি করবি মিডিয়া করে, মিডিয়া তোরা কিচ্ছু করতে পারবি না। এই ভাষায় যখন তারা কথা বলছিলেন, যখন আমাকে মারছিল এই আকাশ বণিক নামের যুবককে, আমি পিসিআরকে বলবো তার ছবিটা একবার দেখানো হোক। সে আকাশ বণিক যে নিজেকে সর্বে সর্বা ভাবে, এই আকাশ বণিক, আপনারা দেখতে পাচ্ছেন সাসপেক্ট তাকে, এই আকাশ বণিককে আমি স্টিল করার জন্য বলবো এই ছবিটা। এই আকাশ বণিক যে আমাকে চেপে ধরেছিল, আমাকে এসে প্রথমেই মারধর শুরু করেছিল, আমার কোনো কথা শুনতে চায়নি। সে বারবার বলছিল আমাকে সে দেখে দেবে। যাওয়ার সময় বলে গেছেন যে কি করে খবর করিস, দেখবো আমি। আরে আকাশ বণিক, তুমি যেই হও না কেন, যতদিন এই কণ্ঠের স্বর আছে,
তোমার খবর আমি দেখিয়ে যাব। যতদিন এই কলমে কালি থাকবে, যতদিন হাতে লেখার জোর থাকবে, তাদের মতো যারা শহরকে, যারা মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করবে, যারা প্রশাসনকে নষ্ট করে দেবে, তাদের মতো বিশৃঙ্খলাকারীদের আমরা বারবার তাদের খবর দেখিয়ে যাব। আমি বারবার বলছি আপনাদেরকে, আটকাতে পারবেন না, পারবেন না, পারবেন না, আমি কথা দিচ্ছি পারবেন না। এই আকাশ বণিক যে আমাকে প্রথম চেপে ধরেছিল, আমি দেখাবো তার পরের ছবি। সুকান্ত দেবনাথ উরফে নিশান, দেখতে পাচ্ছেন তার ছবি। সে গাড়িটা সেদিন চালাচ্ছিল, সে গাড়িটা গতকাল রাতে সেই চালিয়েছিল যে গাড়ি দিয়ে আমাকে আমাদের পিষে মারার চেষ্টা হয়েছিল, যে গাড়ি দিয়ে আমাদের উপর চালানোর চেষ্টা হয়েছিল। আমরা সাইডে চলে যাওয়াতে হয়তো বেঁচে যাই, আজকে আপনাদের সামনে আছি। হয়তো পারতাম না, হয়তো কথাই বলতে পারতাম না, আজকে এই স্টুডিওতেই থাকতে পারতাম না। আজকে আপনাদের সকলের ভালোবাসা, আশীর্বাদ, সকলের দোয়ায় হয়তো আমি বেঁচে গেছি, আমরা বেঁচে গেছি। আমরা যে 6 জন ছিলাম, আমাদেরকে পিষে মারার চেষ্টা হয়েছিল গতকাল রাতে। গণতন্ত্রের টুটিটা চিপে ধরেছিল এই সুকান্ত দেবনাথ, আকাশ বণিক, সৌরভ ভট্টাচার্যরা। আমি বলছিলাম না মেরুদণ্ডে আঘাত করেছিল। জানেন আমার মেরুদণ্ডে কে আঘাত করেছিল? তার ছবি দেখাবো এবার আপনাদেরকে, কারণ তাকে আমি নিজে সরাসরি প্রত্যক্ষ করেছি, তাকে আমি চিনতে পেরে গেছিলাম। কারণ তাকে আমি চিনতে পেরেছি, তার কারণ আরো অনেক রয়েছে, আমি বলবো কথা। দেখুন, আমি আকাশের পর, নিশানের পর আমি সৌরভ ভট্টাচার্য, দেখতে পাচ্ছেন এই যুবক যে আমার মেরুদণ্ডে আঘাত করেছিল। এখনো আমার মেরুদণ্ডে ব্যথা, যে চেয়েছিল আমার মেরুদণ্ডটা ভেঙে যাক, হয়তো পারলেন না। এত সহজে প্রসেনজিতের মেরুদণ্ড আপনারা ভাঙতে পারবেন না সৌরভ বাবু, আপনাকে সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে বলছি, এত সহজে পারবেন না। আপনি যখন আমার মেরুদণ্ডে, আমার পেছনে আঘাত করেছিলেন, তখন আমার মনে হয়েছিল যে আপনি চেষ্টা করছেন ভাঙার, কিন্তু এতটাও নরম আমার মেরুদণ্ড নয় যে এত সহজে ভেঙে যাবে। পারেননি ভাঙতে, তাই শটান আজকে বসে আপনাদের সঙ্গে কথা বলছি। হয়তো খানিকটা শারীরিক অসুস্থতা রয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনাদের কাছে আমি কথাগুলো বলতে আমার খানিকটা অসুবিধে হচ্ছে, হয়তো আমি বেশি কথা বলতে পারবো না হয়তো, কিন্তু এইটুকুনো বলতে পারি, রাজ্য পুলিশ যে সহযোগিতা আমাদের করেছেন তা নিঃসন্দেহে খুবই প্রশংসনীয়। আমি খুশি হব রাজ্য পুলিশ যদি আমাদের সঠিক বিচারটা পাইয়ে দেয়। রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে দ্রুততার সঙ্গে এই দোষীদের গ্রেপ্তার করিয়েছেন, কড়া নির্দেশ দিয়েছেন, তাতে আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা মনে করব দৃষ্টান্তমূলক শাস্তি যেদিন হবে, সেদিন আমি আক্রান্ত হয়েছি, আমি একেবারে ভারাক্রান্ত নই। আমি আক্রান্ত হয়েছি, তাতে আমি একেবারে চিন্তিত নই। আমি আপনাদের বলছি, আমি একেবারে তার জন্য কোনো চিন্তা আমার মধ্যে নেই। আমি শুধু এটাই ভাবছি যে এভাবে আর কতদিন এই সাংবাদিকদের আক্রমণ করবেন। আপনারা তো আপনাদের ক্ষোভ, আমি আবারও বলছি, আপনাদের ক্ষোভ থাকতে পারে একটা সংবাদ নিয়ে, যে কোনো সংবাদ নিয়ে ক্ষোভ হতেই পারে। এটা ভারতবর্ষ, গণতান্ত্রিক রাষ্ট্র। আপনারা আদালতে যাবেন, মামলা করবেন, মহামান্য আদালত সেটা বিচার করবে। আমরা যদি ভুল হই, সংবাদ মাধ্যম যদি ভুল থাকে, সংবাদ মাধ্যমকে আদালত বলবে যেটা ভুল। আপনারা তো কেউ নন। যারা আঘাত করেন সংবাদ মাধ্যমের উপর, তারা তো কোনোদিন আইন হাতে তুলে নিতে পারেন না। আমি গতকাল রাতে নিজেকে এতটা দুর্বল মনে করছিলাম যে কোথায় আছি, এটা তো শহর আগরতলা। কেন আমি আমার নিজের শহর আগরতলায় খবরের তাগিদে অন্তত রাত 1টায় বেরোতে পারবো না? কেন পারবো না? কেন রাত 1টায় আমি খবর করতে গিয়ে শারীরিক
নিগ্রহের শিকার আমাকে হতে হবে? কোথায় ভুল আমার? কেন রাত একটায় আমার শহর আগরতলায়, আপনার শহর আগরতলায়, আমার বেড়ে ওঠার শহর আগরতলায় আমার গণতন্ত্রের চুটি টিপে ধরা হবে? কেন বলা হবে? আমি জানি এরা কোনো দলের নয়, আমি জানি এরা দুষ্কৃতী, এরা এটা 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 তাদের মজ্জাগত স্বভাব, এটা তারা করবেন। তাদের কি শাস্তি হবে, কি হবে আমি জানি না, কিন্তু একটা বার্তা এবার আমরা অন্তত দিতে চাই। এবার আমি অন্তত এই বার্তাটা বলতে চাই, ভুল করলেন। এভাবে যতদিন সাংবাদিকদের আক্রমণ করবেন, আপনারা আপনারা মানুষের কাছে এটা প্রমাণ করবেন যে এই দুষ্কৃতীরা কতটা দুর্বল। আমাদের হাতে হয়তো অস্ত্র নেই, আমরা হয়তো অস্ত্র নিয়ে চলি না, আমাদের হয়তো বাহুবল নেই, আমাদের কিন্তু কলমের যে পাওয়ার, যে শক্তি, লেখনির শক্তি রয়েছে, বলার শক্তি রয়েছে। হয়তো এটাই চেষ্টা করছিলেন যে এই ছেলেটাকে অন্তত আর বলতে দেব না, সে যেন টিভির পর্দায় আর খবর না দেখাতে পারে, তার ব্যবস্থা করে দেব এবার। হয়তো এটা আপনারা ভাবছিলেন, এটা আপনারা চেষ্টা করছিলেন, আমি বিশ্বাস করি, কারণ যেভাবে ধরেছিলেন গলায়, আমার মনে হয়েছিল অন্তত এটাই চাইছিলেন। কারণ আমি যদি একজন স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষও হয়ে থাকতাম, আপনি তো প্রথম যারা এই ঘটনাটা করলেন গতকাল, আপনারা তো নেমে আমাদের সঙ্গে কথা বলতে পারতেন। আমরা বারবার বলছিলাম যে আমাদের সঙ্গে কথা বলুন, কি হয়েছে বলুন। আপনি আমাকে প্রথম আমাকে মাথায় আঘাত করলেন, তারপরেও আমি নম্রভাবে বলেছিলাম, আরে ভাই করছেনটা কি, কথা বলুন, আমরা মিডিয়া, তোমাদের কেন এত ক্ষোভ, আমি বারবার বলছিলাম। কিন্তু জানি না কোথা থেকে তাদের মধ্যেই পৈশাচিক আচরণ এলো, কোথা থেকে এভাবে অসুর সুলভ আচরণ তারা করলেন, কেন করলেন আমার জানা নেই। আমি সত্যি সেটা নিয়ে এখনো চিন্তিত, আমি সত্যি সেটা নিয়ে এখনো ভাবছি যে কেন তারা এটা করলেন। আমি হয়তো তার উত্তর খুব শীঘ্রই পাবো। বাকিটা আমি জনগণের হাতে ছাড়লাম, যারা আমার দর্শক রয়েছে, যারা আমাকে প্রতিনিয়ত দেখেন, যারা প্রতিনিয়ত বলেন যে অনুষ্ঠানগুলো করে যেতে, আমি তাদের বলবো, যেভাবে যারা সমাজকে কলুষিত করে, যারা সমাজকে এভাবে নষ্ট করতে চায়, যারা সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করে, তাদের আপনারা প্রশ্ন করবেন, তাদের প্রশ্ন করবেন যে আর কত সাংবাদিকরা আক্রান্ত হবে। আমি কুর্নিশ জানাই আমার সমস্ত সংবাদ মাধ্যমের কর্মীদের, সমস্ত সংবাদ মাধ্যমের এডিটরদের, মালিকদের, যারা আজকে আমার পাশে, আমাদের পাশে, আমরা 6 জনের পাশে দাঁড়িয়েছিলেন, যারা এখনো প্রতিনিয়ত দাঁড়িয়ে আছেন। আজকে যেভাবে গোটা দিন মিডিয়া ফ্র্যাটার্নিটি এক হয়ে লড়াই করেছে, গোটা মিডিয়া ফ্র্যাটার্নিটি এক হয়ে আজকে এই লড়াইয়ের মোকাবিলা করছে, আমি বিশ্বাস করি এই লড়াই সংবাদ মাধ্যমের লড়াই, এই লড়াই মিডিয়া ফ্র্যাটার্নিটির লড়াই, এই লড়াই মিডিয়ার প্রত্যেকটা বন্ধু, প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা স্ক্রিপ্ট রাইটার, এডিটার, অ্যাঙ্কার, প্রত্যেকের এই লড়াই। এই লড়াই আমার একার নয়, এই লড়াই মিহিরলাল সরকারের একার নয়, এই লড়াই ভিকি ধানুকার একার নয়, প্রণবশীলের একার নয়, বিজয় সিংহ রায়ের একার নয়, সৌরভ মোদকের একার নয়। এই লড়াই সাংবাদিকদের বাঁচার লড়াই, এই লড়াই সংবাদ কুলের রক্ষার লড়াই, আক্রান্ত সাংবাদিকদের লড়াই, কণ্ঠস্বর টিটি চিপে ধরার লড়াই, যারা ত্রুটি চিপে ধরছেন তাদেরকে চোখে চোখ রেখে জবাব দেওয়ার লড়াই। আমি দেখাবো আজকে সেই ছবিগুলো, যেভাবে সংবাদ মাধ্যমের প্রত্যেকটা লোক, জাতি, ধর্ম, বর্ণ, সংবাদ মাধ্যম সমস্ত কিছুর ঊর্ধ্বে ওঠে, মতবিরোধের ঊর্ধ্বে ওঠে আজকে এক মঞ্চে এসেছেন, আজকে একত্রিত হয়ে কণ্ঠস্বর তুলেছেন, আজকে একত্রিত হয়ে আওয়াজ তুলেছেন। তাদের ছবি যেভাবে আজকে তারা এগিয়ে এসেছেন, আমি ধন্যবাদ জানাই তাদের।
আমি কৃতজ্ঞতা জানাই তাদের, কারণ এই সাহস, এই লড়াই করার সাহস আরো অনেক জোর বেড়ে গেছে আপনাদের পেয়ে, আপনাদের কাছে পেয়ে। আমি ধন্যবাদ জানাই রাজ্যের বিশিষ্ট সাংবাদিক শানিতি দেব রায়কে, আমি ধন্যবাদ জানাই প্রণব সরকারকে, ধন্যবাদ জানাই বিশিষ্ট সাংবাদিক সেবক ভট্টাচার্যকে, ধন্যবাদ জানাই আমাদের আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যকে, ধন্যবাদ জানাই সম্পাদক আগরতলা প্রেস ক্লাবের রমাকান্ত দেকে। আমি ধন্যবাদ জানাবো সমস্ত সাংবাদিকদের, ধন্যবাদ জানাবো অভিষেক দেবকে, যিনি আমার পাশে দাঁড়িয়েছেন, সান্দন পত্রিকার যিনি ওতপ্রোতভাবে জড়িত, যিনি আমার পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই অর্ঘ্যজ্যোতি দত্তকে, আমি ধন্যবাদ জানাই দীপঙ্কর পালকে, আমি ধন্যবাদ জানাই অচিন্ত ভূঁইয়া, যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমি ধন্যবাদ জানাই মানস দেববর্মাকে, আমি ধন্যবাদ জানাই রঞ্জিত দেববর্মাকে, আমি ধন্যবাদ জানাই রাজ্যের বিশিষ্ট সাংবাদিক অনল রায় চৌধুরীকে, আমি ধন্যবাদ জানাই রাজ্যের বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত দেবনাথকে, আমি ধন্যবাদ জানাই বিশিষ্ট সাংবাদিক সৌরজিৎ পালকে, ধন্যবাদ জানাই অভিজিৎ ঘোষকে, যারা আজকে এই লড়াইটা কাঁধে কাঁধ মিলিয়ে করেছেন। আমি অনেকের নাম হয়তো মনে করতে পারছি না, বলতে পারছি না, তার জন্য দুঃখিত, কিন্তু আমি তাদের ধন্যবাদ জানাই। তারা পাশে দাঁড়িয়েছেন, তারা আমাকে সহযোগিতা করেছেন, তারা বলেছেন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই হবে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই, নতমস্তকে প্রণাম জানাই। আজকে তাদের এই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের জন্য, এই লড়াইটা আমাদের জন্য সহজ হয়ে গেল, আমার জন্য সহজ হলো, মিহিরদার জন্য সহজ হলো, আমাদের বাকি 4 জন সাংবাদিক যারা আক্রান্ত হয়েছেন তাদের জন্য সহজ হলো। আমি ধন্যবাদ জানাই তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ তারা সঙ্গে সঙ্গে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের কষ্ট বুঝেছেন। শুনুন, আজকে যখন আমরা রাজ্য পুলিশের মহানির্দেশক ইন্টেলিজেন্স, ডিজি ইন্টেলিজেন্স এবং একই সঙ্গে তিনি ভারপ্রাপ্ত মহানির্দেশক অনুরাগ ধানকারের সঙ্গে যখন আমাদের সংবাদ মাধ্যমের একটি প্রতিনিধি দল দেখা করি, ওনার সঙ্গে আমরা গোটা বিষয়টি তুলে ধরি, তখন উনি আমাদের সঙ্গে কথা বলেছেন, বিস্তারিত আমার কাছ থেকে ঘটনা শুনেছেন, উনি আশ্বাস দিয়েছেন আগামী দিনে আর এই ধরনের ঘটনা ঘটবে না। যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে, যারা দোষী তাদেরকে শাস্তি প্রদান করবেন, এই আশ্বাস আমাদের দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই তাদেরকে। দেখাবো সেই ছবি এবং কি বলেছেন সাংবাদিকরা, সেই কথাগুলো শোনাবো। একই সঙ্গে এই বিশ্বাসটুকু রাখবো যে আমার শারীরিক অসুস্থতায় যে কথাগুলো আপনাদের বললাম, আপনারা সেটা ছড়িয়ে দেবেন, আপনারা পৌঁছে দেবেন যারা এই ঘটনাগুলো ঘটান, যারা এই ঘটনাগুলো করেন, তাদেরকে পৌঁছে দেবেন যে এইভাবে পার পাওয়া যায় না। সংবাদ মাধ্যমের মেরুদণ্ড এইভাবে ভাঙা যাবে না, কণ্ঠস্বর রোধ করা যাবে না। সংবাদ মাধ্যম এগিয়ে যাবে, সংবাদ মাধ্যমের কাজ মানুষের কথা বলা, আমরা সেটাই বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সঙ্গে থাকবেন। শুনুন আজকে রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের একটি প্রতিনিধি দল কি বললেন। নমস্কার। যে গতকাল গভীর রাত্রে 1টা থেকে 1:30টার মধ্যে আমাদের 5-6 জন সাংবাদিক যখন তাদের পেশাগত কাজে পূর্ব বা থানা পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিল, হঠাৎ করে একটা গাড়িতে করে কিছু হুলিগানস এবং কয়েকজন বাইকেও ছিল, এরা হঠাৎ করে ওদেরকে মাঝপথে থামায় এবং এদের উপরে হঠাৎ করে উইদাউট এনি প্রভোকেশন ওদেরকে আক্রমণ করে বসে। আমাদের ওখানে প্রসেনজিৎ, মিহিরলাল সরকার, প্রণব শীল, এরা এ রাজ্যের রিনাউন্ড সাংবাদিক, এদের সঙ্গে জুনিয়র সাংবাদিকও ছিল আরও 3-4 জন। মানে যতটুকু সম্ভব ওদেরকে মারা হয়েছে, রাস্তায় ফেলে পেটানো হয়েছে, মানে রক্তাক্ত করা হয়েছে। আমাদের সাংবাদিককে আপনার স্ক্যান করতে হয়েছে ওই রাত্রিবেলায়। ওখান থেকে পূর্ব থানাতে এই বিষয়টা যাবার পর পূর্ব থানার পুলিশ এগিয়ে আসে এবং পূর্ব থানার পুলিশ এসে ওরাই একজনকে ধরে রেখেছিল, গাড়ির ড্রাইভারটাকে, বাকিরা পালিয়ে গিয়েছে।
ড্রাইভারটাকে ওরা পুলিশের হাতে তুলে দেয় এবং ওকে ডিটেইন করা হয়েছে। আমরা এই বিষয়টাতে ভীষণ বিক্ষুব্ধ, কারণ একের পর এক এই রাজ্যে ঘটনা ঘটে চলেছে। আপনি 3 বছর আগে এই রাজ্যে প্রতিবাদী কলম এবং দেশের কথার উপর আক্রমণ ঘটেছে, আজকে পর্যন্ত তার কোনো বিচার পাওয়া যায়নি। অ্যান্ড উই ফিল, আমরা এটা এইমাত্র ডেপুটেশনে সেটাও বলেছি যে 3 বছর যেদিন পূর্তি হলো সেই রাত্রে তার অ্যানিভার্সারি পালন করা হলো, আমাদের আবার সাংবাদিক পিটিয়ে। সো দিস ইজ এ রেগুলার ইনসিডেন্ট অফ দ্য স্টেট অ্যান্ড রেগুলার ইনসিডেন্ট অফ দ্য সিটি। তো এটার বিরুদ্ধে আমরা সমস্ত এডিটররা এবং সমস্ত জার্নালিস্টরা একত্রিত হয়েছে। আমরা আমাদের ডিজি ইন্টেলিজেন্স অনুরাগ ধানকর সাহেবের কাছে সময় চেয়ে, উনি সময় দিয়েছেন। আমরা এতক্ষণ ওনার সঙ্গে কথা বলেছি, আমরা সমস্ত বিষয়টা তুলে ধরেছি। বাই দিস টাইম উনি জানিয়েছেন যে গতকাল রাত্রে যে 3 জন কালপ্রিট আমাদের যুব মোর্চার নাম নিয়ে আমাদের এই সাংবাদিকদের উপর আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে, পিটিয়েছে, অপমানিত করেছে, ক্যামেরা ভেঙেছে, মোবাইল ভেঙেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের সার্চ করছে পুলিশ এবং ইমিডিয়েটলি ব্যবস্থা করবে। আমরা বলেছি 48 ঘন্টার মধ্যে যদি পুলিশ তার সর্বোচ্চ ব্যবস্থা এই সমস্ত ক্রিমিনালের বিরুদ্ধে না নেয়, তাহলে আমরা রাজ্য জুড়ে আবার আন্দোলনে নামব। কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যদি আক্রান্ত হয়, আমি মনে করি গণতন্ত্রের কোনো অস্তিত্ব কোনো রাজ্যে থাকে না। এই রাজ্যের শীর্ষে একজন অত্যন্ত স্বচ্ছ ভদ্রলোক মানুষ আছেন মুখ্যমন্ত্রী হিসাবে। আমরা ওনার কাছেও এই আপনাদের মাধ্যম থেকে আবেদন করব, আপনিও দেখুন, আপনি বলুন, পুলিশকে বলুন এবং অন্যান্য যে আপনার মেশিনারিজ আছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তাকে তৎপর করুন, যাতে করে এই সমস্ত আসামিরা শুধু সাংবাদিকদের উপর নয়, সামনে একটা পুজো আসছে, রাস্তাঘাটে সর্বত্র যাতে আইন শৃঙ্খলা বজায় রাখে এবং যাতে কোনো মানুষ অপমানিত না হয় এই ব্যাপারে সতর্ক থাকে। আমরা এই আবেদন রেখেছি। আমরা অ্যাজ এ হোল স্টেটে ডেমোক্রেসি বজায় রাখবার জন্য আমরা পুলিশ প্রধানের কাছে আবেদন রেখেছি। আমরা ডিসি সাহেবের সঙ্গেও ফোনে কথা বলেছি, উনি আউট অফ স্টেশন আসেন আজকে, উনি ফিরে এসে আমাদের সঙ্গে কথা বলবেন বলেছে। এই প্রসঙ্গে আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছেও আমরা এই আবেদন নিয়ে যাব এবং কথা বলবো। এটা আবেদন না বলবো না, এটা বলবো আমাদের দাবি। কারণ একের পর এক সাংবাদিক লাঞ্ছিত হচ্ছে, একের পর এক সাংবাদিক অপমানিত হচ্ছে এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। এবং নেশার অত্যন্ত বেশি প্রাদুর্ভাবের কারণেই এই সমস্ত। সানি দেবরায়ের নেতৃত্বে আমরা আজকে ডিজি সাহেবের সাথে দেখা করেছি, যিনি ভারপ্রাপ্ত ডিজি সাহেব রয়েছেন। আমাদের ত্রিপুরার অতীত ইতিহাস রয়েছে, 2 জন সাংবাদিক আমাদের হত্যা হয়েছে, আমরা হারিয়েছি। আজকে পর্যন্ত কারোর বিচার হয়নি। অনেক সাংবাদিক গত 10-15 বছর আক্রান্ত হয়েছে। আমাদের প্রতিবাদী কলম পত্রিকা অফিস ভাঙচুর করা হয়েছে, একদম ধ্বংস করে দেওয়া হয়েছে, এটারও কোনো বিচার হয়নি। কালকে রাত্রে যে ঘটনা ঘটেছে আমরা স্তম্ভিত হয়ে গেছি। শহরের 4 জন সাংবাদিককে এইভাবে মারধর করা হয়েছে। আজকে আমরা এই খবর পেয়ে সকালে আমরা আজকের ফরিয়াদ পত্রিকা অফিসে আমরা বসেছিলাম, সবাই আমরা আলোচনা করেছি। করার পর আমরা আজকে ডিজি সাহেবের সাথে দেখা করেছি এবং পুলিশকে আমরা বলে দিয়েছি এরপরে যদি একটা ইনসিডেন্ট হয় আগরতলা শহরে বা সারা রাজ্যে কোথাও, আমরা কিন্তু ছেড়ে দেবো না। আজকে আমরা সবাই ছিলাম, একদম সব এডিটররা ছিল, সব সাংবাদিকরা ছিল, সব সাংবাদিক সংগঠন এখানে ছিল। আমরা বলে দিয়েছি যে একটা ইনসিডেন্টও শহরের উপরে করা যাবে না। সাংবাদিকরা, ইলেকট্রনিক চ্যানেল যারা আছে, প্রিন্টের যারা আছে, তারা অধিক রাত্র অবধি কাজ করবে তারা, যাতে ওদের যাতে কোনো ডিস্টার্ব। ডিজি সাহেব আমাদের এশিওর করেছে যে সাংবাদিকরা সারা রাত্রে যদি কাজ করে ওদের কিছু হবে না। আমরা দায়িত্ব নিয়েছি, আমরা এটা বিশ্বাস করি যে উনি এই কথা পালন রাখবেন এবং ওনার কথা যদি না হয়, আরেকটা সঙ্গে যদি অ্যাটাক হয়, তাহলে কিন্তু আমরা সারা রাজ্যব্যাপী কিন্তু আমরা আন্দোলন করব। এটাই আজকে আমাদের প্রথম এবং শেষ কথা। যে গতকাল রাত্র